করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতির ধারায় আসছে ব্যাপক পরিবর্তন। গতি বাড়াতে যুক্ত হচ্ছে নতুন চিন্তা আর কর্মপরিকল্পনা। স্থবির বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। শুরু হওয়া নতুন অর্থবছর অর্থনীতির পুনরুদ্ধারের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা পূরণে কিভাবে এই নবযাত্রায় আগামীতে অবদান রাখবে দেশের অর্থনীতির বিভিন্ন খাত, তা নিয়ে চ্যানেল 9-এর সাপ্তাহিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান আমার অর্থনীতি। আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রাইম ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এ ব্যাংক উইথ এ ডিফারেন্স এই স্লোগানকে সামনে রেখে 1995 সালে যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক লিমিটেড। সম্প্রতি রজত জয়ন্তী হলো এই ব্যাংকটির। 25 বছরের এর জার্নিতে প্রাইম ব্যাংক কতটুকু এগিয়েছে? একদম যদি এক কথায় বলি যে 25 বছরে প্রাইম ব্যাংকের অর্জনটা কি, তাহলে সেটা হচ্ছে গ্রাহকের আস্থা। কেন বলছি যে গত বছর দুয়েক ধরে আমি শিওর আপনারা জানেন যে মার্কেটে একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক্যালি অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। তার মধ্যে একটা খুব বড় অংশ হচ্ছে তারল্য সংকট ছিল গত বছর দুয়েক ধরে। এই তারল্যের সংকটের সময় আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে আমরা আমাদের যারা পিয়ার গ্রুপ ব্যাংকস আছে, আমাদের সমসাময়িক ব্যাংক যারা আছে, সেই সমস্ত ব্যাংকের তুলনায় আমাদের আমানতের ক্ষেত্রে বা ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট 1 থেকে 1.5% কম ছিল। আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে বলছি। কিন্তু সেই ইন্টারেস্ট রেট একটু কম থাকা সত্ত্বেও আমরা আমাদের গ্রাহকদেরকে দেখেছি যে প্রায় 95 থেকে 96% গ্রাহক যারা আমাদের সাথে ফিক্সড ডিপোজিট মেনটেন করেন, তাদের সবাই আমাদের সাথে ফিক্সড ডিপোজিট রিনিউ করেছেন এবং উত্তরোত্তর বছর থেকে প্রত্যেক বছর থেকে বছরে, এবং ইভেন এই যে একটা আপৎকালীন সময় চলছে, এই সময়তেও গত 6 মাসে আমরা আমাদের আমানতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা বৃদ্ধি চলছে, একটা ক্রমশ একটা ইনক্রিজ নেট গ্রোথ আমরা লক্ষ্য করছি। এবং এটা সম্পূর্ণভাবে মানে সম্ভব হয়েছে আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে গ্রাহকদের একটা বড় আস্থার জায়গা আমরা তৈরি করতে পেরেছি গত 25 বছরে। আমরা জানি শুরু থেকেই প্রাইম ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত তৈরি পোশাক খাতে বিনিয়োগ করে আসছে। আমরা আরও জানি করোনাকালে বৈশ্বিক মন্দা অর্থনীতির কারণে প্রায় উল্লেখযোগ্য সংখ্যায় রপ্তানি আদেশ বাতিল হয়েছে। বেশ কিছু গার্মেন্ট শিল্পে অস্থিরতা বিরাজ করছে। এমন সময় কিভাবে প্রাইম ব্যাংক তাদের পাশে দাঁড়াবে? বাংলাদেশে পোশাক শিল্পের যে প্রসার, সেটি আমরা জানি সবাই যে মূলত গত 30-35 বছরেই হয়েছে, এবং প্রাইম ব্যাংকের যাত্রা কিন্তু গত 25 বছরের। বাংলাদেশে বেশ যে প্রথম সারির যতগুলো পোশাক শিল্প প্রতিষ্ঠান আছে, আমি বলতে পারি তার ভেতরে শতকরা 80 ভাগের থেকে 85 ভাগ পোশাক শিল্পের শুরুর দিকের সম্পর্ক প্রাইম ব্যাংকের সাথে। প্রাইম ব্যাংকের হাত ধরে অনেকগুলো পোশাক শিল্প খাতের বড় বড় প্রতিষ্ঠান, যাদের কথা আমি নাম না নিয়েই বলতে পারি, 80 থেকে 85 ভাগ যারা প্রথম সারির আছেন, তারা কিন্তু 90-এর শেষ ভাগ থেকে 2000 সম্পূর্ণভাবে 2000 থেকে 2010-12 পর্যন্ত প্রাইম ব্যাংকের হাত ধরেই তাদের প্রসার ঘটেছে। এবং পরবর্তীতে তাদের যেহেতু আকার, ব্যবসার বৃদ্ধি সবকিছু হয়েছে, অবশ্যই তাদেরকে ব্যাংকিং ক্ষেত্রেও শুধুমাত্র প্রাইম ব্যাংক নয়, পাশাপাশি অন্যান্য ব্যাংকের সাথেও তাদের সম্পর্ক স্থাপন করতে হয়েছে। আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা আমি বলবো প্রাইম ব্যাংকে, এবং স্পেশালি শুধুমাত্র পোশাক খাতের জন্য নয়, আমি এটা সার্বিকভাবেই বলবো, আমরা অনেকখানি রিলেশনশিপ বেসড ব্যাংক। আমরা যে শুধুমাত্র একটি আপৎকালীন সময়ে আসলে আমরা সরে যাব, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব না, তা আমরা করি না। আমাদের প্রাইম ব্যাংকের একটা বড় জায়গা, যেটা আমি একটু আগে বলেছি যে আস্থার জায়গা, সেটি আমাদের কর্পোরেট গ্রাহকদের সাথেও, সেটি পোশাক শিল্প হোক অথবা অন্যান্য শিল্প হোক, আমরা সবসময় চাই রিলেশনশিপটাকে ড্রাইভ করতে। এবং যখন আমরা মনে করি যে দুঃসময় আসে, তখন সেই সময়ের যে বন্ধু, সেই বন্ধুই প্রকৃত বন্ধু। এবং প্রাইম ব্যাংক এর আগেও পোশাক শিল্প খাতে যখনই বিপর্যয় এসছে,
বা একটু অশনি সংকেত এসছে বিভিন্ন সময় আমরা জানি গত 25 বছরে, সবসময় প্রাইম ব্যাংক তাদের যে গ্রাহক যারা আছে পোশাক শিল্পের ক্ষেত্রে তাদের সবার সাথে একসাথে কাঁধ মিলিয়ে এই চড়াই উতরাই পার হয়েছে। এখনো আমরা এর ব্যতিক্রম নই। এখনো আমরা জানি যে একটা একটু খারাপ সময় যাচ্ছে, একটা দুঃসময় যাচ্ছে। আমরা আমাদের ফেসিলিটি স্ট্রাকচারিং গুলোকে চেঞ্জ করে রিস্ট্রাকচার করে ওনাদেরকে বিভিন্নভাবে আমাদের যে সরকারের একটা সময়োপযোগী পদক্ষেপ এসছে, প্রণোদনার টাকা এসছে, সেই প্রণোদনার সহায়তা এবং নিজেদের মাধ্যমে আমাদের নিজেদের তরফ থেকেও বিভিন্ন ধরনের ফেসিলিটি রিস্ট্রাকচারিং এর মাধ্যমে আমরা আমাদের সাথে যে পোশাক শিল্পের গ্রাহকরা যারা ব্যবসা করছেন তাদের সবাইকেই মোটামুটি আমরা সাহায্য করবার চেষ্টা করছি। করোনায় আমরা অনেক ব্যাংকে কর্মী ছাঁটাই ও বেতন কমানোর খবর পাচ্ছি। এই দুঃসময় আপনার ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আপনি ঠিক কতটা আশ্বস্ত করছেন? আহ, আপনি যে প্রসঙ্গটার ব্যাপারে বলছেন, আপনি জানেন যে আমাদের প্রাইম ব্যাংকের তরফ থেকে আমরা কিন্তু মোটামুটি দ্ব্যর্থহীন ভাবেই একটা জিনিস আমরা বলেছি যে প্রাইম ব্যাংকের পরিবারের কোনো সদস্যর আহ কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট করে প্রাইম ব্যাংক কাজ করবে না। এই আপৎকালীন সময়ে আমাদের যে অপারেশনাল এক্সপেন্স সেইটিকে সংকোচনের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এবং এটি একটি অনগোয়িং প্রসেস, আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই কোভিড শুরু হবার আগ থেকেই যখন আমরা জানতাম যে মার্কেটে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমাদেরকে 9%-এর একটা লেন্ডিং ইন্টারেস্ট রেটের ক্যাপিং চলে আসবে, এটা তো আমরা ফেব্রুয়ারি থেকেই জানি। তো ফেব্রুয়ারি মাসের এই সার্কুলার আসবার পর থেকেই আমরা কিন্তু আমাদের অপারেশনাল এক্সপেন্স যেটা আছে সেটাকে অপটিমাইজ করবার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা শুরু করি। এর পাশাপাশি যখন মার্চের শেষার্ধে এসে আমরা এই কোভিড এর অভিঘাতে পড়লাম এবং একই সাথে লেন্ডিং ইন্টারেস্ট রেটের ক্যাপটাও চলে আসলো, তখন এর আর কোনো ব্যত্যয় করবার কোনো উপায় ছিল না। সো আমাদের জন্য এটা একটা জার্নি ছিল, এটা একটা অনগোয়িং প্রসেস ছিল। আমরা সেই প্রসেসের মাধ্যমেই আমাদের অপারেশনাল এক্সপেন্স গুলো বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন অনেকগুলো ব্যয়ের জায়গা আছে যেখানে আমরা সংকোচন করছি। কিন্তু প্রাইম ব্যাংকের পরিবারের কোনো সদস্যর বেতন কমিয়ে অথবা ভাতা কমিয়ে অথবা তাদেরকে কোনো ধরনের কষ্টের মধ্যে ফেলে কোনো কিছু করবার চিন্তা আমাদের জন্য সম্ভবত শেষ চিন্তাটাও হবে না। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকিং খাতের আধুনিকায়ন ও পণ্যে কী ধরনের বৈচিত্র্য এনেছে প্রাইম ব্যাংক? 25 বছরের পথচলায় দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে নতুন উদ্ভাবনের জায়গায় থেকে কিভাবে অবদান রেখে চলেছে এ ব্যাংকটি? কনজিউমার ফাইন্যান্স স্কিম বাংলাদেশে প্রথমবারের মতো প্রাইভেট সেক্টর ব্যাংকে আমরাই সূচনা করি। সিন্ডিকেশন ফাইন্যান্সিং আমাদের হাত ধরেই সূচনা হয়েছে। ইসলামিক সিন্ডিকেশন আমাদের হাত ধরে সূচনা হয়েছে। পাশাপাশি যেমন গত বছর আমরা বাংলাদেশে প্রথম ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, সেটাও আমাদের হাত ধরে হয়েছে। এইভাবে আমরা উত্তরোত্তর ভাবে বিভিন্ন উৎকর্ষের সাথে সেবা এবং সার্ভিস এবং প্রোডাক্ট এগুলো নিয়ে আসার ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশে শুধু না, এই বৈশ্বিক মহামারী একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই সময়ে কোভিড পরবর্তী অবস্থানেও অপারেশনাল এক্সপেন্স এফিসিয়েন্সি যেভাবেই আমরা দেখি না কেন, ওয়ার্ক ফ্রম হোম, স্বাস্থ্য নিরাপত্তা, সমস্ত জিনিসগুলোকে চিন্তার ভেতরে নিয়ে একটাই মাধ্যম শুধুমাত্র থাকবে, সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যম। এখন আমাদের এই কোভিড আসবার আগেও আমরা একটা জিনিস বলতাম, আমরা আমাদের যে শাখাগুলো আছে বা ব্রাঞ্চ গুলো আছে সেটার আকার পরিবর্তন করছিলাম। আমরা ডিজিটাল মিডিয়ামস গুলোকে আরো বেশি করে ইউজ করছিলাম। বড় বড় ব্রাঞ্চ থাকবে, আমি ব্রাঞ্চে যাব, ম্যানেজারের সামনে বসবো, আমার সার্ভিস নেব বা প্রোডাক্ট নিয়ে আলাপ আলোচনা করব। এগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসছিল এবং এখন আরো ত্বরান্বিত হবে। গত 4 মাসে আমরা কবার ব্যাংকের ব্রাঞ্চে গেছি? আমরা যাইনি। কিন্তু আমাদের কি ব্যবসায়িক লেনদেন অথবা আমাদের ব্যক্তিগত ব্যাংকিং চাহিদা কি অপূর্ণ রয়ে গেছে? থাকেনি। সো এইটার কারণটা কি? যে আমরা আমাদের ডিজিটাল মাধ্যমের প্রসার করেছি। ইন্টারনেট ব্যাংকিং বলুন, এটিএম বলুন, অ্যাপ বেসড ব্যাংকিং বলুন, এগুলোকে আমরা আরো বেশি করে ত্বরান্বিত করেছি এবং ভবিষ্যতেও এইগুলোরই বিভিন্ন মাধ্যম অথবা বিভিন্ন রূপে এটাকে আরো শাখা প্রশাখা বিস্তার করবে এবং সেই জায়গাটাতে প্রাইম ব্যাংক আমরা বড় ধরনের একটা কাজ করছি। 25 বছরের জার্নি মসৃণ ছিল না। কেমন ছিল সেই জার্নি, তার কিছুটা শুনিয়েছিলেন প্রাইম ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ।
দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অনুষ্ঠান আমার অর্থনীতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে রয়েছেন প্রাইম ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ। আইসিটি সেক্টরে আপনারা জামানতবিহীন ঋণের ব্যবস্থা করেছেন, এর সাড়া কেমন পাচ্ছেন? এসএমই এর অর্থায়নে আপনাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আসলে কি? এসএমইর যে কর্মপরিকল্পনা সেটির অংশ হিসেবেই কিন্তু আপনারা দেখেছেন যে আমরা অতি সম্প্রতি আমাদের তথ্য প্রযুক্তি খাতের যে বিভিন্ন ভার্টিকাল গুলো আছে, আমরা বেসিস যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হয়, কল সেন্টার বা বিপিও বিজনেস যেটা আছে বাক্য, তাদের সাথে ই কমার্সের অ্যাসোসিয়েশন যেটা আছে তাদের সাথে, এই যে বিভিন্ন ভার্টিকাল গুলো তথ্য প্রযুক্তি খাতের, ইনাদের সবার সাথে আমরা একটা অ্যালায়েন্স বা একটা সমঝোতা স্মারকে গেছি। গত 11 বছরে বাংলাদেশের যে ডিজিটাল বিপ্লব, সেখানে কিন্তু আমরা এমন একটা অবস্থানে এখন চলে এসেছি যে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন স্তর, এবং সফটওয়্যার এক্সপোর্ট অথবা এই তথ্য প্রযুক্তির রফতানির মাধ্যমে যে $1 বিলিয়ন কাছাকাছি যে একটা লক্ষ্যমাত্রা অলরেডি অর্জিত হয়েছে এবং আগামী 3-4 বছরের মধ্যে $5 বিলিয়ন একটা লক্ষ্যমাত্রা রয়েছে, এবং পাশাপাশি আমাদের যে আভ্যন্তরীণ অর্থনীতি, আমি একদম উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে আমরা যখন একটা ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান আমাদের অপারেশনাল এক্সপেন্স কমানোর জন্য কাজ করছি বা এফিসিয়েন্সির জন্য কাজ করছি, তখন কিন্তু অনেক ধরনের বিজনেস প্রসেস আউটসোর্সিং করবার জন্য আমাদের দেশের স্থানীয় প্রতিষ্ঠানের সাথেই আমরা কাজ করব। সো এই জায়গাটাও কিন্তু তথ্য প্রযুক্তি খাতের ভেতরে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা অপার সম্ভাবনা সামনে রয়েছে এবং ক্রমশ সেটা বৃদ্ধি পাচ্ছে। সেই ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বা ব্যতিক্রমধর্মী সার্ভিস বা প্রোডাক্ট দেবার জন্য আমরা চিন্তাশীলতা বা থট লিডারশিপের দিক থেকে একটু এগিয়ে এসেছি। আমরাই বাংলাদেশের প্রথম ব্যাংক যারা এই তথ্য প্রযুক্তি খাতে জামানতবিহীন ঋণ দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে এই জায়গাটাতে এগিয়ে এসেছি। প্রায় 1.5 শতাধিক শাখায় যুক্ত প্রাইম ব্যাংক শুধুই কি শাখার সম্প্রসারণ ঘটিয়েছে এ সময়? এর সাথে সেবা, আয় ও ব্যয়ের কি সম্প্রসারণ ঘটেছে? মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমাদের একটু জানাবেন কি? ফিজিক্যাল ব্রাঞ্চের এক্সপ্যানশনের কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমাদের নেই। আমি একটু আগে যেটা বলছিলাম যে এখন যে নতুন ভাবে যখন আমরা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যখন কাজ বাড়ছে এবং মিলেনিয়াল জেনারেশনকে নিয়ে আমরা যখন কাজ করছি এবং পাশাপাশি অপারেশনাল এফিসিয়েন্সি এবং অপারেশনাল এক্সপেন্স কমানোর জন্য কাজ করছি, তখন ফিজিক্যালি ব্রাঞ্চ বাড়ানোর কোনো দরকার এখন আর নেই। এজেন্ট ব্যাংকিং ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে আমরা কাজ করছি। এজেন্ট ব্যাংকিং এ বাংলাদেশে গত 5-7 বছরে বেশ ভালো কাজ হয়েছে, বাট যে ধরনের কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং মডেলে অন্যান্য ব্যাংকরা যারা কাজ করছেন বা করেছেন এখন পর্যন্ত, আমরা আমাদের এজেন্ট ব্যাংকিং এর অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছি বাংলাদেশ ব্যাংক থেকে, এবং এখানেও আমরা একটু ভিন্ন ধারায় বা ভিন্ন মডেলে কাজ করব এবং আশা রাখি এই 2020 সালের তৃতীয় প্রান্তিক অথবা খুব বেশি হলে হয়তো চতুর্থ প্রান্তিকের ভেতরেই আমাদের এজেন্ট ব্যাংকিংটা আমরা মার্কেটে নিয়ে আসতে পারবো, এবং সেটিও কিছুটা ভিন্ন ধারার হবে, যেভাবে হয়ে এসছে এখন পর্যন্ত সেরকম হবে না। কি ফোকাসটা হচ্ছে ডিজিটাইজেশনের ক্ষেত্রে, যেখানে কোনো ফিজিক্যাল ব্রাঞ্চের আর বাড়ানোর দরকার হবে না। আমরা আমাদের যে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল গুলো আছে, আমাদের ইন্টারনেট ব্যাংকিং এবং অ্যাপ বেসড যে ব্যাংকিংটা আমাদের আছে, আমরা অলরেডি আমাদের অল্টিটিউড বলে আমরা আমাদের যে ইন্টারনেট ব্যাংকিং এবং অ্যাপটা আছে সেইটার ক্ষেত্রে গত 4 মাসে আমরা দেখেছি যে চাহিদা অলমোস্ট ডাবল এর উপরে চলে গেছে। সো এই জায়গাটাতে আমরা যেটা কাজ করছি যে আমাদের গ্রাহকদেরকে, সেটা কর্পোরেট গ্রাহক হোক অথবা ব্যক্তিগত পর্যায়ের ব্যক্তি ভোক্তা গ্রাহক হোক, সবাইকেই আমরা এই জায়গাটাতে অ্যাওয়ারনেসটা বিল্ড করছি এবং আমরা ওনাদের কাছ থেকে একটা তীব্র চাহিদা দেখতে পাচ্ছি। সো আমাদের মেইন ফোকাসটা আগামীতে ডিজিটাইজেশনের উপরেই থাকবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্বের প্রায় 2.5 বছর পার করলেন। এই সময়ে ব্যাংকের সামগ্রিক জায়গাটি আসলে কোথায় এসে পৌঁছেছে? আপনি যদি শুধুমাত্র আমাদের 2019 সালের, আমি তার আগেরটা বলছি না, আমি 2017 ডিসেম্বর থেকে আমার কারেন্ট রোলে আছি। আমাদের পরিচালনা পর্ষদের কন্টিনিউয়াস গাইডেন্স এবং সহায়তায়, পরামর্শে, এবং আমাদের যে প্রাইম ব্যাংক পরিবারের যে 3100-র মতন আমাদের সদস্য আমরা আছি, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল যেটা, সেটা হচ্ছে যে
17 থেকে 18 এবং 18 থেকে 19, যেটা একদম কয়েকদিন আগে আপনারা জানেন আমরা আমাদের লভ্যাংশ ঘোষণা করেছি, প্রায় 13.5% ক্যাশ ডিভিডেন্ড আমরা এই মার্কেটে অ্যানাউন্স করতে পেরেছি। এটা সম্ভব হয়েছে আমাদের প্রায় 22% মতো অপারেশনাল প্রফিট আমরা ইয়ার অন ইয়ার বেসিসে যে গ্রোথটা ছিল সেটা। আরেকটা বড় জায়গা যেটা আর্থিক সূচকের জায়গা নয়, কিন্তু যেটা আমাদের সকল আর্থিক সূচককে প্রভাবান্বিত করে, সেই জায়গাটা আমি মনে করি আমার গত 2.5 বছরে একটা প্রচেষ্টার ফসল হিসেবে এসছে। সেটা হচ্ছে যে সম্পূর্ণ ব্যাংকটাকে একীভূত করা। একটা জায়গায় আমরা একটা জিনিস আমরা ইন্টারনালি খুব কাজ করার সময় আমরা এটা মাথায় রাখি, সেটা হচ্ছে ওয়ান ব্যাংক ওয়ান টিম। একটা ব্যাংক এবং একটা দল। আমরা যেই বিভাগেই কাজ করি না কেন, যেই ডিপার্টমেন্টেই কাজ করি না কেন, আমরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ একটা কাজ কম করলে অন্যের কাজটা বেশি হবে না, এবং আমাদের সকলের উদ্দেশ্য একটাই, যে আমরা সবাই এক দলের সদস্য। এই জায়গাটাতে আমার মনে হয় আমরা সার্বিকভাবে একটা সাফল্য অর্জন করেছি। আরেকটা জায়গায় ডিজিটাইজেশন, প্রসেসের রিইঞ্জিনিয়ারিং, এবং 25 বছর ধরে গতানুগতিক ধারায় যে 25 বছর না হলো 22 থেকে 23 বছর যে গতানুগতিক ধারায় যে কাজ হয়ে এসছে, সেটিও সাফল্যের সাথে হয়েছে। কিন্তু এখন সময়ের সাথে সেটার পরিবর্তনের দরকার ছিল। সেই পরিবর্তনের ক্ষেত্রে প্রসেসের রিইঞ্জিনিয়ারিং, সেই পরিবর্তনের ক্ষেত্রে অটোমেশনের ব্যবহার বা ডিজিটাইজেশনের ব্যবহার, এই জায়গাগুলোতে আমরা অনেক সাফল্য গত 2 বছরে অর্জন করতে পেরেছি। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এর বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি ঠিক কেমন? সার্বিকভাবে যদি বলতে চাই, যে সরকারের পক্ষ থেকে বা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটা একটা সময়োচিত পদক্ষেপ ছিল। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, যে ওনারা আমাদেরকে তারল্যের যে সাপোর্টটা বা সহায়তা বা লিকুইডিটি সাপোর্ট যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে প্রভূত সহায়তা করেছেন। লিকুইডিটি ইজ নট এন ইস্যু অ্যাজ উই স্পিক। প্রণোদনার ক্ষেত্রে একটা বড় অংশ সেটা হচ্ছে 20,000 কোটি টাকার যে প্রণোদনাটা আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পর জন্য, বা এমএসএমই বা কটেজ এন্ড মাইক্রো স্মল এন্টারপ্রাইজেস এর জন্য। ওই জায়গাটাতে আমার মনে হয় যে একটা বড় অংশের কাজ এখনো বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে যে একটা ক্রেডিট গ্যারান্টির ইস্যু। আমরা একটা ক্রেডিট রিস্ক গ্যারান্টির জন্য আলাপ করছি কেন্দ্রীয় ব্যাংকের সাথে। এটার একটা খসড়া নীতিমালা হয়েছে। সেই খসড়া নীতিমালার উপরে আমাদের সাথে মত বিনিময় চলছে। বেশ কিছু ব্যাংক আমরা সেই মত বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করছি। এই জায়গাটা যত দ্রুততার সাথে আমরা সলভ করতে পারবো বা রিজলভ করতে পারবো, আমার মনে হয় সেইটে সার্বিক অর্থনীতিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। কারণ আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে আভ্যন্তরীণ অর্থনীতি, এবং এই আভ্যন্তরীণ অর্থনীতির প্রায় 70 থেকে 75% আজকে দাঁড়িয়ে আছে আমাদের এমএসএমই বিজনেসের উপর। এবং এই এমএসএমই বিজনেসের ইম্প্যাক্টটা কিন্তু সবচেয়ে বেশি। কোভিড পরিস্থিতিতে আমরা জানি যে প্রায়, আমি খুব রিসেন্টলি একটা সমীক্ষা দেখছিলাম, একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে করা হয়েছিল, যে প্রায় 40% মতন এমএসএমই বন্ধ হয়ে গেছে। এই যে ব্যবসা বন্ধ হয়ে গেছে, ছোট ছোট ব্যবসায়ীরা, যাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওনাদের হয়তো কোনো ধরনের ব্যাংকিং রিলেশনশিপ এর আগে ছিল না, ব্যাংকের সাথে কোনো ধরনের রিলেশনশিপ ওনার ছিল না, যে কারণে আজকে প্রণোদনার ক্ষেত্রে উনি হয়তো প্রায়োরিটিটা পাচ্ছেন না। তো এই জায়গাটাতে একটা ক্রেডিট গ্যারান্টি, বিকজ আমরা সবাই এটাও জানি যে ব্যাংকিং খাত গত কয়েক বছরে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। তো ব্যাংকিং সেক্টরের উপরে ক্রেডিট রিস্কের যে চাপটা এই প্রণোদনা বিতরণের ক্ষেত্রে এসছে, সেই চাপটা কিছুটা হলেও লাঘব হবে যদি এমএসএমই বিজনেসের প্রণোদনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তথা সরকার থেকে আমরা একটা কোনো ধরনের ক্রেডিট গ্যারান্টি পাই। আমার শেষ প্রশ্ন, কোভিড পরবর্তী ব্যাংকিং খাতে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের পরিকল্পনা কি থাকবে? আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিকভাবে অপটিমিস্টিক। বাংলাদেশ আমরা একটা রেজিলিয়েন্ট নেশন, একটি রেজিলিয়েন্ট জাতি আমরা। এটা বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে। আমরা সবসময় ঘুরে দাঁড়িয়েছি। প্রাকৃতিক দুর্যোগ হোক, অর্থনৈতিক দুর্যোগ হোক, রাজনৈতিক দুর্যোগ হোক, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাঙালি জাতির কিন্তু বিকল্প খুব কম আছে পৃথিবীতে। এবং বিভিন্ন সময়ে আমরা ঘুরে দাঁড়িয়ে, শুধুমাত্র যে ঘুরে দাঁড়িয়েছি তা না, ঘুরে দাঁড়িয়ে সবাইকে, বিশ্বকে হতবাক করে আমরা এগিয়ে গেছি। এক্ষেত্রেও আমার মনে হয় না যে এর কোনো ব্যতিক্রম হবে। ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে বাংলাদেশের অর্থনীতির
চাকাকে আহ, বেগবান রাখবার জন্য, গতিশীল রাখবার জন্য প্রস্তুত আছে। কিছু চ্যালেঞ্জ আছে এবং আমরা সবাই সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আমার মনে হয় যে একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে সুশাসনের জায়গা, যে জায়গাটা ব্যাংকিং খাতে অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জিং হয়েছে গত কয়েক বছরে। এই জায়গাটাতে কাজ করবার জন্য নীতি নির্ধারণী মহল থেকে সহযোগিতার দরকার হবে। সেটা এই কোভিড পরবর্তী অবস্থাতেও যে হবে না তা নয়, কোনো ব্যতিক্রম নয়, এবং আরো বেশি করে হবে। কারণ এই কোভিড এর কারণে আমরা জানি যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে ব্যাঘাত হচ্ছে, সেইটির একটা বড় ইমপ্রেশন আমরা দেখতে পাবো হয়তোবা নন পারফর্মিং লোনের জায়গাটাতে। কেন্দ্রীয় ব্যাংক কিছু পলিসি সাপোর্ট এখন আমাদেরকে আপৎকালীন পরিস্থিতিতে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবার জন্য সুশাসনকে আরো বেশি মাত্রায় কার্যকর করবার জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নীতি নির্ধারণী মহল যারা আছেন, তাদের সবার একটা সমন্বিত সার্বিক সহযোগিতার আমার মনে হয় প্রয়োজন হবে। এবং সেইটি যদি ঠিক মতন ভাবে প্রায়োগিক অর্থে সেটা হয়, তাহলে এই আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যাংকিং খাত বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়, এবং আমাদের বাংলাদেশের ব্যবসায়ী মহলের যে একটা কঠিন মনোবল আছে এবং সবসময় ওনারা ঘুরে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে আমরা আবারও প্রমাণ করতে পারবো যে ব্যাংকিং খাতের হাত ধরেই অর্থনীতির চাকা আবার বেগবান হবে। ধন্যবাদ প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেলা আহমেদ, এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। দর্শক, সেদিন দূরে নয় যেদিন বিশ্বব্যাপী শেষ হয়ে যাবে কোভিডের তাণ্ডব। বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতিও তার আগের জায়গায় ফিরবে স্বরূপে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় চাইছি।